বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 31শে ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। আজকে 2024 সালের শেষ। আমরা আগামীকালকে নতুন বছরে পদার্পণ করব। আগামীকালকে আমাদের জন্য একটা শুভ দিন। প্রত্যেকটা মানুষের জন্যই কালকের দিনটি অবশ্যই শুভ, কারণ আমরা একটা পুরাতন বছরকে ফেলে রেখে একটি নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছি। সুতরাং অবশ্যই নতুন বছরে প্রতিটি মানুষের প্রত্যাশা থাকবে অনেক ভালো কিছু যেন আমাদের জীবনে বয়ে নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা আশা করি এই আমরা যারা সাধারণ বিনিয়োগকারী পুঁজিবাজারে রয়েছি, আমাদের জন্য আগামী বছরটি অবশ্যই অনেক ভালো এবং সাফল্যমণ্ডিত হবে। আমরা এই বছরে যে পরিমাণের লসের সম্মুখীন হয়েছি, ক্ষতির সম্মুখীন হয়েছি, আমরা আশা করি ইনশাল্লাহ আগামী বছর আমাদের যে লস, যে ক্ষতি রয়েছে সেটি অবশ্যই কমে আসবে এবং এইখান থেকেই আমরা আমাদের যে লভ্যাংশ, আমরা যে লাভ করে থাকি শেয়ার বাজার থেকে, সেটি অবশ্যই করতে পারবো। তো এর থেকে সব থেকে বড় যে কথা সেটি হচ্ছে আমাদের শারীরিক সুস্থতা। আজকের দিনে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দীর্ঘ হায়াত দান করে, একই সঙ্গে যেন আমাদের সবাইকে শারীরিক সুস্থতা রাখে, শারীরিকভাবে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। তো এই প্রত্যাশায় আজকের আপনাদের যে অনুরোধের স্টক সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সবার আগেই আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ নববর্ষ। তো এর থেকে আর বেশি কথা বাড়িয়ে আমার আলোচনাটি দীর্ঘ করতে চাচ্ছি না। আমি আজকে আপনাদের শুধুমাত্র অনুরোধের স্টক নিয়ে কথা বলবো এবং আগামী যে নতুন বছর আসছে আমাদের, সেই বছরগুলোতে এই শেয়ারগুলো কি ধরনের আমাদের জন্য প্রফিট করতে সক্ষম হব সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমি সোনারগাঁও ইন্স্যুরেন্স সোনারগাঁও টেক্সটাইল এই সেক্টরটি নিয়ে, এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এই শেয়ারটি আমরা এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আমার চ্যানেলে এই আলোচনা দেওয়া আছে, নিশ্চয়ই সেটি আপনারা জানেন যে এই শেয়ারটি এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের যদি আমি বলি, প্রথমেই সোনারগাঁও নিয়ে যেটি বলবো সেটি হচ্ছে যে যেই ক্যাশ ডিভিডেন্ড সেটি কিন্তু ভালো দেয়নি। আর এটি প্রাইস অ্যাকশন হওয়ার কেন সম্ভাবনা রয়েছে সেটি আপনাদেরকে আমি ব্যাখ্যা করব। যে এই শেয়ারটি যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, অ্যানুয়াল যে ইপিএস সেটি ভালো এসেছে এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটি ভালো এসেছে, যেটি মূলত এই শেয়ারটির প্রাইস অ্যাকশন করতে একটা ভালো ভূমিকা রাখবে। একই সঙ্গে এই শেয়ারটির যে ন্যাব সেটি গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং প্রাইস অ্যাকশনের একটু যে বাধা থাকে, আমরা যখনই দেখি যে ক্যাশ বা স্টক ডিভিডেন্ড দিলে শেয়ারটির একটু প্রাইস অ্যাকশন একটু ডাউনে চলে আসে। তো এই শেয়ারটি ইয়ারলি যে হাই করেছিল 33 টাকা, সেই হাইয়ের পরে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং ইয়ারলি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা 16 টাকা 24শে অক্টোবর, 24শে অক্টোবর শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং সেই ডাউন ট্রেন্ড থেকে একটা ভালো র্যালি করে একটা প্রাইস অ্যাকশন করে এবং তারপরে একটা ছোট কারেকশন দিয়ে আবার আপ ট্রেন্ডে রয়েছে। এই শেয়ারটির একটি প্রাইস কারেকশন হবে সেটি আপনাদেরকে বলেছিলাম, সেটা তার আরএসআই এর যে রিস্কি জোনে ছিল সেখান থেকে আমি বলে এসেছিলাম। তো সেটি কারেকশন কমপ্লিট এখনো হয়নি, আরেকটু কারেকশন বাকি রয়েছে শেয়ারটির। সেই কারেকশনটি অবশ্যই কমপ্লিট করবে আমি প্রত্যাশা করি এবং সেই কারেকশনটি যদি গতদিন 29 টাকার উপরে এই শেয়ারটি ক্লোজ দিত তাহলে খুব ভালো হতো, যেহেতু সে দিতে পারেনি। এক্ষেত্রে আমরা আরেকটু ছোট কারেকশন এই সোনারগাঁও টেক্সটাইল থেকে আমরা পাবো। আমরা আপনাদেরকে এই শেয়ারটির একটু লাইফ সার্কেলটা আপনাদেরকে একটু দেখাই। শেয়ারটি দেখেন, যখনই ডাউন ট্রেন্ডে এসেছে তখনই কিন্তু এই যেখানে ডাউন ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারিতে যে বড় ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের পরে কিন্তু সে ভলিউমটা সহ সে কিন্তু একটা প্রাইস অ্যাকশন করেছিল। এরপরে সেই ডাব্লিউ প্যাটার্নের প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে এবং এখনও সেই ধারায় আমরা এই সোনারগাঁও টেক্সটাইলকে দেখতে পাচ্ছি, যেহেতু সে তার ভলিউমটা
ধরে রেখেছে। সুতরাং এখানে আমরা এই শেয়ারটির প্রাইস অ্যাকশন আশা করতে পারি এবং এই শেয়ারটি মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। তার হিস্টোগ্রামের যে বারগুলো দেখছেন সেখানে আমরা ছোট হয়ে গিয়েছে এবং MACD সেটি ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা একেবারে মুখোমুখি অবস্থান করছে। এখন এই শেয়ারটির যে কারেকশন জোন সেটি আমি বলবো এই 27 টাকার এই লেভেলটি শেয়ারটির একটা ভালো কারেকশন জোন হবে এবং এইখানে আসলে শেয়ারটি আপনারা এন্ট্রি নিতে পারবেন এবং সেই এন্ট্রিটা স্টপ লস যদি আমি বলি সেটিও আপনাদেরকে আমি বলে দিই। সেই স্টপ লসটা হবে 26 টাকায় এবং এন্ট্রি জোন হবে 27 টাকা এই লেভেলে। আর এই শেয়ারটি যদি তার যে আমি বলবো যে সাপোর্ট মানে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যে বাধাটা রয়েছে সেটি যদি সে ব্রেকআউট করতে পারে অর্থাৎ 29 টাকা 90 পয়সা থেকে 30 টাকা এই লেভেলে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি কিন্তু ইয়ারলি হাই করবে এবং সেটির একটা ভালো সম্ভাবনা রয়েছে এই সোনারগাঁও টেক্সটাইলের। আর সোনারগাঁয়ের যে ন্যাপ সেটি 19.33 এবং টোটাল যে শেয়ার সংখ্যা সেটি কিন্তু অন্যান্য টেক্সটাইল সেক্টরের শেয়ারের তুলনায় সোনারগাঁয়ের পাবলিক হোল্ডিং খুবই কম, 1,27,00,000 শেয়ার এবং ইনস্টিটিউট হোল্ডিংটা এই শেয়ারটির রয়েছে 20 লক্ষ এবং পি রেশিও সেটি বেশি 361.25। সুতরাং এই সব বিষয়গুলো আপনারা মাথায় রেখে এই শেয়ারটিতে অবশ্যই আপনারা বিনিয়োগ করবেন। তো এই হচ্ছে মূলত সোনারগাঁও টেক্সটাইল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে গোল্ডেন সন এই শেয়ারটি নিয়ে আমার একটা অনুরোধ ছিল, এটি আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব। গোল্ডেন সন নিয়ে আমি অনেক আগেই আমার চ্যানেলে আলোচনা করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন সনের যে ক্যান্ডেলটি সেটি একটা পজিটিভ মুভমেন্ট আমরা আশা করতেছি, বাট সেটা সাস্টেনেবল হবে কিনা সেটা এখন মূলত দেখার বিষয়। যদিও গোল্ডেন সান গত দিনে যে ভলিউমটা পেয়েছে এবং এই ভলিউমটা মানে 29শে ডিসেম্বরের থেকে কম, অর্থাৎ প্রায় 5 লক্ষ ভলিউমটা কম পেয়েছে। এখানে আমরা গোল্ডেন সানকে দেখতে পাচ্ছি, তবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিন্তু একটা মুভমেন্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা একটা প্রাইস অ্যাকশন গোল্ডেন সানের দেখেছি। তো এখন পর্যন্ত গোল্ডেন সান প্রাইস অ্যাকশনটাকে কন্টিনিউ করতে পারেনি, সে কারেকশন জোন দিয়ে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে। আমরা নভেম্বরের দিকে শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশনের ফ্লো দেখেছিলাম, সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু একটা ভালো ভলিউম সহ প্রাইস অ্যাকশন করেছিল। তো এখন শেয়ারটিতে মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার, MACD সবকিছু অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে এবং আমার কাছে যেটি খুব স্পষ্ট মনে হচ্ছে যে শেয়ারটি আরো একটু কারেকশন দিবে এবং যেহেতু শেয়ারটি 14 টাকা 90 পয়সায় আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে এবং গত দিনের যে হাই তার উপরে ক্লোজ দিতে পারেনি, সব দিক দিয়েই শেয়ারটি একটা কারেকশন জোন তৈরি করে ফেলেছে। সুতরাং এখানে শেয়ারটি একটা কারেকশন দিবে এবং সেই কারেকশনটা শেষ করবে। শেষ করে আমরা শেয়ারটি যদি তার ভলিউমটা গেইন করতে পারে বা ভলিউমটা ধরে রাখতে পারে, কারণ সে ভলিউমটাকে ধরে রাখার চেষ্টা করছে, যেহেতু শেয়ারটিতে 8 কোটি পাবলিক হোল্ডিং রয়েছে। সুতরাং আমরা আশা করছি শেয়ারটি ভলিউমটা ধরে রাখবে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্ট সেটি ভালোভাবে যদি হয়ে যায় তাহলে গোল্ডেন সানকে একটা প্রাইস অ্যাকশন আমরা ভালো প্রাইস অ্যাকশনের মধ্যে পাবো। আর এই ক্ষেত্রে শেয়ারটির প্রাইসের যে ডাউন ট্রেন্ড বা সাপোর্ট জোন সেটি 14 টাকা 90 পয়সা না, এটি সাপোর্ট জোন হবে 14 টাকা 40 পয়সা থেকে 14 টাকা 50 পয়সা, এই লেভেলে আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো। এখানে এসে যদি শেয়ারটি 14 টাকা 40 পয়সা বা 50 পয়সা এখানে এসে যদি শেয়ারটি তার সাপোর্টকে রেসপেক্ট না করে তাহলে এখান থেকে আমি বলবো যে আপনাদের অবশ্যই স্টপ লসটা নিয়ে নিতে হবে, কারণ তখন সেক্ষেত্রে শেয়ারটি 14 টাকার আশেপাশে চলে আসার একটা ভালো চান্স থেকে যাবে। আর মুভিং অ্যাভারেজ যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অরেঞ্জ রেখার নিচেই ব্লু রেখা অবস্থান করছে এবং MACD অনুযায়ী ম্যাকডি সবকিছু মিলে শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারি রয়েছে। তো এগুলো মাথায় রেখে আপনারা শেয়ারটিতে বিনিয়োগে আসবেন। এরপরে খান ব্রাদার্স, অর্থাৎ এই শেয়ারটি নিয়ে আমার একটা অনুরোধ এবং এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার আলোচনা হবে, কারণ এটা আমার কাছে বেশ কয়েকবার বলছে যে কেন এটার প্রাইস পড়ে যাচ্ছে কেন। আসলে
খান ব্রাদার্সের প্রাইস কেন পড়ে যাচ্ছে, যে ভাই জিজ্ঞেস করছিলেন তাকে বলবো যে তার প্রাইসটা যে আপ হয়েছে বা আজকে এই জায়গায় গিয়েছে, সেটার পিছনে কি কোনো মানে যৌক্তিক কারণ আছে কিনা। কারণ শেয়ারটি তো আমি যখন আলোচনা করেছিলাম তখন এই যে এই লেভেলে আমি আলোচনা করেছিলাম, আমার খুব স্পষ্ট মনে আছে। আমি 12ই ডিসেম্বরে আমি এই শেয়ারটি আলোচনা করেছিলাম। আমাকে তখন সবাই বলছিল যে ভাই এইখানে কি এন্ট্রি নেওয়া যায় কিনা। আমি তখন বলেছিলাম আপনাদেরকে যে আপনি এন্ট্রি নিবেন, রিস্ক নিবেন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে যদি সে যে ধরনের প্রাইস অ্যাকশন করেছে 12ই ডিসেম্বরে, যে প্রাইস অ্যাকশনটা করেছিল 3 টাকা 30 পয়সা, তো 125 টাকা 28 পয়সা শেয়ারটি যখন ক্লোজ দেয়, আপনারা ধরেছিলেন যে শেয়ারটি যদি বারবার যখনই হল্টেড করে তখনই কিন্তু আমরা দেখেছি যে 3-4টা হল্টেড পরপর মেরে দেয়। আমি বলছিলাম যে শেয়ারটি কিন্তু একটা কারেকশন জোন থাকবে এবং সেই কারেকশন জোনের পরে যদি সে একটা দুইটা যদি প্রাইস অ্যাকশন রিলেটেড র্যালি করতে পারে তখন আপনারা শেয়ারটিতে এন্ট্রি নেবেন। তো তখন অনেকেই আমাকে বলছিলেন যে ভাই এটাতে এন্ট্রি নিলাম, আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে শেয়ারটিতে এন্ট্রি নেবেন। আমি এখনো বলছি, আমি কাউকে বাই সেল করার কথা বলি না, জাস্ট শুধু আপনাদের অনুরোধ এবং আমার ভালো লাগা থেকেই মূলত অ্যানালাইসিস করা। তো তখন অনেকেই আমার কথা শুনে আমাকে বলছে যে ভাই আপনি বললেন প্রাইস অ্যাকশন হবে, তা আমরা এন্ট্রি নিয়েছি। আমাকে অনেকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েছেন। তো যাই হোক, করেছিলেন, আমি করতে বলি নাই। আমি বলছিলাম যে এটা আপনাদের ইচ্ছা, আপনাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে আপনারা করবেন। তো সেটা করে হয়তো অনেকেই প্রফিট টেকেছিলেন। এখন এই এই জোনে অর্থাৎ 29 জনে যদি কেউ 29 ডিসেম্বর যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই যে যারা এন্ট্রি নিয়েছেন তারা আমাকে বলছেন যে ভাই এখানে তো প্রাইসটা ডাউন ট্রেন্ড হয়ে গেল কেন। তা আমি ভাই এটা কি বলবো, আমি তো আপনাকে এখনো বলছি না যে আপনি এন্ট্রি নেন। আমি তো এটা বলেছিলাম যে আপনার যদি স্টপ লস নেওয়ার ক্ষমতা থাকে বা ঝুঁকি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি শেয়ারটিতে এন্ট্রি দিতে পারেন, সেটাও আপনার বিবেক চিন্তা চেতনা কাজে লাগিয়ে। তো এখন ভাই আপনি যদি আপনারা যদি আমাকে বলেন যে এটার প্রাইস অ্যাকশন কেন কমে যাচ্ছে, এখান থেকে কারেকশন জোনে আসারও একটা সম্ভাবনা রয়েছে। আপনি দেখেন যে যখনই সে র্যালি করেছে তখনই সে কারেকশন জোনটাও কিন্তু গিয়েছে অথবা সাইডওয়েজ মুভমেন্টে দিয়েছে। তো এখন আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি একটা কারেকশন জোনে আসবে এবং সেক্ষেত্রে সেটি 130 টাকা এই লেভেলে আসতে পারে বা 132 টাকা এই খান ব্রাদার্স এখানে আসবে এবং এসে মার্কেট যদি ভালো হয়, আমরা এই সেক্টর ওয়াইজ যে মুভমেন্টের কথা, মিসলিগিনিয়াস সেক্টরের যে মুভমেন্ট আমরা দেখেছিলাম, বেশ কিছু স্টকে এককভাবে মুভমেন্টে আসছে, সেক্ষেত্রে যদি এটি মুভমেন্টে থাকে তাহলে বা সেক্টর যদি মুভমেন্টে থাকে তাহলে প্রাইস অ্যাকশনটা হবে, অথবা আবার একটু সে ডাউন ট্রেন্ডে এসে কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে থাকবে। কারণ শেয়ারটির আপনি যদি মুভিং অ্যাভারেজটা দেখেন, এখানে আমরা সেল সিগন্যালটা বাই সিগন্যালটা দেখতে পাচ্ছি, বাট এই যে হিস্টোগ্রামের বারটি যদি আপনি এখানে লক্ষ্য করেন, সেখানে কিন্তু এটা ধূসর হয়ে গিয়েছে এবং আরএসআইটা দেখেন এখান থেকে একেবারে ডাউন ট্রেন্ডে চলে আসে। সুতরাং আমরা এমএসিডিটাও ওই ম্যাকডি যেটা, সেটাকেও কিন্তু অরেঞ্জ রেখা এবং ব্লু রেখাকে আমরা একটু কাছাকাছি অবস্থানে দেখতে পাচ্ছি। সুতরাং এখানে একটা প্রাইস অ্যাকশন হবে। এখন আমার কথা শুনে ভাই আমি বলবো না যে 132 টাকা থেকে 130 টাকা এই লেভেলে আসবে আপনারা তখন এন্ট্রি নেবেন, এটাও আপনাদের করার দরকার নেই। আপনারা ঝুঁকি নিলে আপনাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়েই ঝুঁকি নিয়েন। আমার আলোচনা শুনে বাই করার দরকার নেই বা এটা কখনোই আপনারা করবেন না, এটা আমি কখনোই সাজেস্ট করি না। এটা করলে আমি আমি নিজে থেকেই বলবো যে এটা আমার জন্য একটা অত্যন্ত লজ্জাজনক। তো দয়া করে আমার এই আলোচনা শুনে কেউ প্রভাবিত হয় না। এটার প্রাইস অ্যাকশন হতে পারে, আমরা প্রাইস অ্যাকশন 160 টাকা পর্যন্ত এটা দেখতে পাবো হয়তো, তবে সেটি অবশ্যই তার কারেকশন জোন আসবে এবং সেটি শেষ করে সে মাঝে মাঝে আমরা এরকম ছোট ছোট র্যালি দেখব। তো এই হচ্ছে মূলত খান ব্রাদার্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ডরিন পাওয়ার, এই শেয়ারটি নিয়ে আপনাদের অনুরোধ ছিল, আমি সেটি নিয়ে একটু আলোচনা করব। ডরিন পাওয়ারের একটা কারেকশন জোনে রয়েছে এবং ভালো প্রাইস হচ্ছে না শেয়ারটিতে। বেশ কিছুদিন ধরেই আমরা এই ডরিন পাওয়ার শেয়ারটি নিয়ে কথা বলেছিলাম এবং এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। আমি বলবো যে পাওয়ার সেক্টরের আসলে মুভমেন্টটা নাই, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্ট নাই এবং এই বছরে আমরা সেক্টরাইজ যে মুভমেন্ট, সেখানে আমরা কিন্তু ভালো মুভমেন্টটা দেখিনি। আমরা কিছু কিছু সেক্টরের কিছু কিছু মুভমেন্ট দেখেছিলাম
সেক্টরের মুভমেন্টে যে বিষয়টি প্রথমে উঠে আসে সেখানে টেক্সটাইল সেক্টরকে আমরা একটা মুভমেন্টে বছর জুড়েই দেখেছিলাম। ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্ট দেখেছি, মাঝে লাইফ ইন্স্যুরেন্সকে দেখেছিলাম। এই ছাড়া ব্যাংকিং সেক্টর দুই একদিন এরকম করে মানে কিছু কিছু সেক্টর মুভমেন্টে এসেছে, বাট সেটা ধরে রাখতে পারেনি। তো ফুয়েল অ্যান্ড পাওয়ার কিন্তু সেরকম কোনো আমরা মুভমেন্ট দেখিনি। তো এই যদি ডরিন পাওয়ারের কথা বলতে হয়, এটি খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। এটি আপনাদের যাদের কাছে আছে আমি বলবো যে আপনারা এটা হোল্ডিংয়ে রাখতে পারেন এবং আশা করি শেয়ারটি তার বাই সিগন্যাল যদি আসে, শেয়ারটি একটা প্রাইস অ্যাকশন, বাই সিগন্যাল তো অবশ্যই আসবে, সেই বাই সিগন্যাল আমরা শেয়ারটির একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। এবং এই শেয়ারটির পি রেশিওটা খুব অসাধারণ একটা পি রেশিও এবং তার যে ক্যাশ ডিভিডেন্ড 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেটি নিশ্চয়ই আপনারা জানেন। শেয়ারটি মূলত সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং তার যে ইপিএস সংক্রান্ত যে নেগেটিভ যে বিষয়টি সেটি আমরা ক্রমান্বয়ে দেখেছি যে তার অ্যানুয়াল ইপিএসটা নেগেটিভ আসছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও নেগেটিভ আসছে। তো সব কিছু মিলিয়ে এই ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেডের প্রাইস অ্যাকশনটা হয়নি। একই সঙ্গে শেয়ারটি ভলিউমটাও গেইন করতে পারেনি, তার ভলিউমও আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাই ভলিউম। তো এখানে শেয়ারটির যে একটা সাপোর্ট, সেই সাপোর্টকে অবশ্যই সে রেসপেক্ট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও আমরা, আমার কাছে যেটি মনে হয় আরেকটু প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে এবং সেই ডাউন ট্রেন্ডটা 23 টাকা 50 পয়সা থেকে 23 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা ডরিন পাওয়ারকে দেখতে পাবো। এবং তার ভলিউমটাকে অবশ্যই গেইন করতে হবে। ভলিউম যদি গেইন করতে পারে আমরা অবশ্যই আশা করি এই ডরিন পাওয়ার প্রাইস অ্যাকশন করবে এবং তার পরবর্তী যে টার্গেট, যেটি আমি বলবো যে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে তার যে বাধাটা রয়েছে সেখানে এই যে হাই 28 টাকা 30 পয়সা এই এর উপরে শেয়ারটিকে মানে ক্লোজ দিতে হবে। এর উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা ডরিন পাওয়ারকে 30 টাকা এই লেভেলে দেখতে পাবো এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই ছিল সেটিও নিশ্চয়ই আপনারা জানেন যে 61 টাকা এবং তার যে লো, এই লো ক্রিয়েটের পরে কিন্তু শেয়ারটি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছিল এবং পরে প্রাইস অ্যাকশন করে আবার ডাউন ট্রেন্ডে দিয়ে আবার আপ ট্রেন্ডে গিয়েছে। তো আশা করি এখানেও সে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং সেটি হয়তো 2-1 দিন করবে, আর 2-3 দিন করে হয়তো এখান থেকেই শেয়ারটিকে আমরা প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। সুতরাং যারা ডরিন পাওয়ার হোল্ডিংয়ে রয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আর কিছুটা দিন দেখতে পারেন। আর যাদের বেশি দামে বাই করা রয়েছে তাদের তো আসলে এই মুহূর্তে স্টপ লস নেওয়ার সুযোগ নেই, সুতরাং আপনাদেরকে অবশ্যই শেয়ারটিতে হোল্ডিংয়ে থাকলে ভালো হবে। এই হচ্ছে মূলত ডরিন পাওয়ার নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে এডিএনটেল, এডিএনটেল আইটি সেক্টরে একটা ভালো স্টক। আমরা এডিএনটেলকেও বিভিন্ন সময়ে প্রাইস অ্যাকশনে দেখেছিলাম। আইটি সেক্টরে একটি ভালো স্টক। এই শেয়ারটির যে মুভিং অ্যাভারেজ সেখানে আমরা শেয়ারটিকে বাই সিগন্যালে দেখতে পাচ্ছি এবং তার হিস্টোগ্রামের বারটিও খুব সুন্দর। গত দিনে শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, আপনারা জানেন যে 4 টাকা প্রাইস অ্যাকশন হয়েছে এবং সেখানে শেয়ারটি ভলিউমটাও গেইন করেছে। গত দিনের তুলনায় শেয়ারটি ভালো ভলিউম গেইন করেছে এবং এই শেয়ারটির এবছর সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে তার যে ইয়ারলি হাই 52 সপ্তাহের যে হাই সেটি কিন্তু অনেক বেশি ছিল 151 টাকা। সেখান থেকে শেয়ারটি একেবারে কারেকশন জোনে এসে ইয়ারলি লো তৈরি করে ফেলে 77 টাকা 80 পয়সা। তো আশা করি এই লেভেলে যে শেয়ারটি রয়েছে এখানে অবশ্যই শেয়ারটির এন্ট্রি জোন এবং এখান থেকে এন্ট্রি নিলে শেয়ারটি থেকে অবশ্যই প্রফিট টেক করা সম্ভব। এবং প্রফিট টেকিং এর ক্ষেত্রে বা শেয়ার এন্ট্রির ক্ষেত্রে আমি একটি কথা সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই বলতে চাই, বা আমি নিজেও একজন সাধারণ বিনিয়োগকারী, আপনারা অবশ্যই ক্যান্ডেলটা বুঝবেন, শেয়ারটির ক্যান্ডেল, আরএসআই, পি রেশিও, এই বিষয়গুলো বুঝে শেয়ারটিতে এন্ট্রি নেবেন। এই শেয়ারটির ভলিউমটা নাই, ভলিউমটা গেইন করতে পারলে শেয়ারটির অবশ্যই প্রাইস অ্যাকশন হবে। একই সঙ্গে সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেটি আমরা পাবো তখন কিন্তু এই শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন হবে। তো আমরা যদি একটু আপনাদেরকে এই এটা দেখাই যে এই শেয়ারটি এইখানে এসে আমরা এই শেয়ারটির এই হাই এসে, অর্থাৎ এখানে আমরা শেয়ারটি দেখেছিলাম
হাই দেখেছিলাম 105 টাকা এবং এইখানে আমরা শেয়ারটিকে লো দেখেছিলাম 78 টাকা এবং এই লো থেকে শেয়ারটি কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে প্রাইস অ্যাকশন করেছে। ঠিক এরকম আমরা প্রাইস অ্যাকশনটা কিন্তু এই শেয়ারটির আমরা পাইনি। তো এখন আমরা এডিএনটেলের একটা প্রাইস অ্যাকশন করতে পারি বা প্রাইস অ্যাকশন ধরতে পারি যে এখান থেকে হয়তো আমরা এডিএনটেলের একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো, অর্থাৎ এই যে 85 টাকা 20 পয়সা শেয়ারটি করেছে, এখানে সে ভলিউমটাও গেইন করেছে এবং তার আরএসআইটাও ঊর্ধ্বমুখী, অর্থাৎ 56.29। আমার কাছে যদি নেক্সট যদি প্রাইস অ্যাকশন এখানে যদি শেয়ারটি করতে পারে এই লেভেলে, অর্থাৎ 89 টাকা 30 পয়সা এই লেভেলে বা 90 টাকা এই লেভেলে যদি শেয়ারটি আসতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি একটা ভালো প্রাইস অ্যাকশন করবে এবং এই প্রাইস অ্যাকশনটা অবশ্যই সাস্টেইনেবল হবে এবং এখান থেকে শেয়ারটি একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো যাদের কাছে এই এডিএনটেল রয়েছে, আমি বলবো যে 89 টাকা এটা হবে আপনাদের প্রথম সেল টার্গেট। এইখানে সেল দিয়ে অবশ্যই প্রফিট টেক করে নেবেন এবং এইখানে আসার পরে শেয়ারটির একটা ভালো প্রেসার ক্রিয়েট হবে এবং সেই প্রেসারটা যদি শেয়ারটি ভালোভাবে সামলাতে পারে, তাহলে শেয়ারটির নেক্সট টার্গেট হবে 100 টাকা। তো এই হচ্ছে মূলত এডিএনটেল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের আরও একটি অনুরোধের স্টক, সেটি হচ্ছে বিএসসি পিএলসি। বিএসসি পিএলসি নিয়ে আমি আমার এই চ্যানেলে এর আগেও আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। সেটি যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে দেখার জন্য অনুরোধ করব যে আমি কি আলোচনা করেছিলাম এবং সেটি আমার আলোচনার সঙ্গে মিল রয়েছে কিনা। বিএসসি পিএলসির আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। বিএসসি পিএলসির নেক্সট টার্গেট হবে 130 টাকা। এই 30 টাকার উপরে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে, তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হবে, আর না হলে এইখান থেকে শেয়ারটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই রিজেক্টটা হবে শেয়ারটির মূলত সেল প্রেশারের কারণে এবং এই সেল প্রেশারটা শেষ করার পরে শেয়ারটির একটা কারেকশন জোন আমরা দেখতে পাবো এবং শেয়ারটির যে আরএসআই সেটি দেখতে পাচ্ছেন 65.37। এই আরএসআইটাও একটু কারেকশন জোনে চলে আসবে এবং শেয়ারটির এমএসিডি এবং হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন, সেখানে আমরা কিন্তু শেয়ারটির বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। শেয়ারটি যদি 130 টাকাতে ক্লোজ দিতে পারে, তাহলে শেয়ারটির জন্য একটা ভালো সুযোগ হবে এবং সেটি করতে পারলে আমরা শেয়ারটিতে কিন্তু অনেক ভালো একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো এবং সেক্ষেত্রে অবশ্যই এই টেলিকমিউনিকেশন এই সেক্টরের মুভমেন্টটা অব্যাহত থাকতে হবে। এরপরে যদি আমি টার্গেটের কথা বলি, সেক্ষেত্রে 150 টাকা 130 টাকার পরে যদি এই শেয়ারটি কারেকশন জোন শেষ করতে পারে, তাহলে 150 টাকাতে এই লেভেল আমরা দেখতে পাবো। তবে 150-এর আগে এই শেয়ারটার একটা বাধা তো আছেই, এই বাধাটাও শেয়ারটির সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে, সেটি হচ্ছে 143 টাকা এই লেভেলে। তো আশা করি শেয়ারটি যেহেতু একটা মুভমেন্টের মধ্যে রয়েছে এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এটি 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার যে রেকর্ড ডেট সব কিছু আগে শেষ করেছে এবং একই সঙ্গে শেয়ারটি যে পাবলিক হোল্ডিং সেটি কিন্তু খুবই কম, 1,10,20,00,000 শেয়ার রয়েছে। সুতরাং আশা করি এই বিএসসি পিএলসি একটা ভালো প্রাইস অ্যাকশন করবে এবং তার যে ফার্স্ট টার্গেট সেটি প্রফিট টেকিং জোন, যাদের 120 টাকা বা 115 টাকা এই লেভেলে বাই রয়েছে, তারা 130 টাকা এই লেভেলে শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারবেন। একই সঙ্গে এই শেয়ারটির যদি আরএসআই এবং আরএসআই যে কারেকশন, সেই কারেকশনটা শেষ করে শেয়ারটি যদি তার আপ ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে আমরা কিন্তু এটির প্রাইস অনেক বেশি দেখতে পাবো, সেক্ষেত্রে 143 টাকা থেকে 150 টাকা। এরপরে সোনালী পেপার, এটা নিয়ে জানার খুবই আগ্রহ এবং এটার জন্য অনেকেই আমাকে খারাপ ভাষায় একটু করেছেন। যাই হোক, সেটি আমি খুব ভালোভাবেই গ্রহণ করেছি, কারণ আপনারা বলবেন আমাকে, আমি সেটাতে খুব বেশি মাইন্ড করব, তাহলে তো হলো না। এখন এই সোনালী পেপার নিয়ে যদি বলি, তাহলে সোনালী পেপারের বিষয় যেটা, আপনারা এটাই ভালো অ্যান্সার দিতে পারবেন যে একটি শেয়ার যখন এত মানে প্রাইস অ্যাকশন হয়ে যায়, একটি 610 টাকা শেয়ার যখন 615 টাকা ইয়ারলি হাই তৈরি করে এবং ওই লেভেলে যারা এন্ট্রি নিয়ে ফেলে,
এটা দোষ তো আসলে ওই কোম্পানির না দিয়ে আমাদের দেওয়াটাই শ্রেয়। আমরা কেন এত টাকায় একটা শেয়ারকে বাই করলাম। এই শেয়ারটি রিসেন্ট আমরা যখন আমি যখন আলোচনা করি, এই লোতে যখন আলোচনা করেছিলাম অর্থাৎ 117 টাকা, আমি তখন আলোচনা দিয়েছিলাম। পূর্বে আরো যদি একটু এইদিকে যায়, আমি এইদিকেও একটু আলোচনা দিয়েছিলাম যখন প্রাইস ছিল 320 টাকা। আমার যতটুকু মনে পড়ে রাইট, এই যে 320 টাকা এই লেভেলে প্রাইস ছিল 324 টাকা। হ্যাঁ, আমার কাছে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন সংযুক্ত তারা নিশ্চয়ই আলোচনাটি শুনবেন। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই, এটার প্রাইস অ্যাকশন কেমন হতে পারে, এবং আমি বলেছিলাম 320 টাকা। আমি এখানে আল্লাহর নাম নিয়ে বলতে পারি, আমি এখানে বলেছিলাম যে 320 টাকা এই লেভেলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হতে পারে, সেখানে 324 টাকা প্রাইস অ্যাকশন হয়েছিল। তারপরে জুলাই যে আন্দোলন, ওই আন্দোলনে পলিথিন ব্যাগের যে ব্যবহার সেটি থাকবে না, এটা নিয়ে অনেক কথা হলো। আপনারা বললেন আমাকে, গ্রুপের মেম্বার যারা ছিলেন তারা আমাকে বললেন যে ভাই, সোনালী পেপারের অনেক ভালো প্রাইস অ্যাকশন হওয়ার একটা সুযোগ রয়েছে, যেহেতু পলিথিনের ব্যবহার চলবে না সেহেতু প্রাইস অ্যাকশন হবে। আমি তখনও বলেছিলাম দেখেন, আপনারা শেয়ারটি কারেকশন জোনে আসুক, তারপরে শেয়ারটি বাই করেন। তখন অনেকেই 315, 20 মানে হাই রেটে যে যেভাবে পারেন কিনেছিলেন। আমি তখন আপনাদেরকে নিষেধ করেছিলাম, অনেকেই আমার সাথে একমত হননি, আপনি ভালো বোঝেন না, আপনি এরকম অনেক ধরনের কথা বলেছিলাম। আমি শুধু বলেছিলাম যে ভাই ঠিক আছে, যদি বাড়ে তো ভালো, আমি বেশি কথা বলিনি। বাট তারপরে শেয়ারটি আবারও মানে ছেড়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম আমার আলোচনার মাধ্যমে, বা স্টপ লস নেওয়ার জন্য বারবার আপনাদেরকে বলেছিলাম যে আপনারা স্টপ লস নিতে পারেন, তখনও আপনারা নেননি। এখন এই লেভেলে আমি শেয়ারটি যখন আলোচনা করতে যাই, তখন আমার কাছে খুব খারাপ লাগে যে একটা শেয়ার আমি দেখলাম যে এভাবে ডাউন ট্রেন্ডে চলে আসবে, বাট আপনারা লোভের বশীভূত হয়ে শেয়ারটি বাই করলেন এবং এখন শেয়ারটি নিয়ে এইভাবে আপনারা হেনস্থার শিকার হচ্ছেন। এটির প্রাইস অ্যাকশনটা হবে, কিন্তু সেটার জন্য আপনাদেরকে অনেক সময় দিতে হবে। তার যে মুভমেন্ট, অর্থাৎ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের যে মুভমেন্ট, সেটা আসতে হবে। আমরা গত দিনে একটা মুভমেন্ট দেখেছি, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটা মুভমেন্ট দেখেছিলাম। আমি গত দিনে আলোচনাও বলেছিলাম যে একটা মুভমেন্ট আসবে এবং সেই মুভমেন্টে একটা প্রাইস অ্যাকশন হবে এবং সেটি হয়তো আমরা 150 থেকে 152 টাকা এই লেভেলে দেখতে পাবো। তো যারা 138 টাকা, 39 টাকা বা 135 টাকা এই লেভেলে যারা বাই করেছেন, তারা অবশ্যই এখান থেকে প্রফিট টেক করবে এবং এই শেয়ারটির সেইখানে আসার সাথে সাথে একটা সেল প্রেসারের একটা সম্মুখীন হবে এবং সেটি থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা, নতুন বছরে কি ধরনের হয়, অপরচুনিটি আসে, সেটাও আপনাদেরকে দেখতে হবে। সুতরাং যারা অনেক 600-র কাছাকাছি বা 500-তে রয়েছেন, তাদেরকে আমি বলবো যে এখানে শেয়ারটির ফান্ডামেন্টালি কোনো ইস্যু নাই, ফান্ডামেন্টালি যথেষ্ট শেয়ারটি ভালো, এখানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড, হয়তো তার যে, আমি একটু বিস্তারিতভাবে বলছি, তার যে 140 টাকা বা 130-35 টাকায় এখানে যে ক্যাশ ডিভিডেন্ডের যে বিষয়টিগুলো, এই যে আমরা যদি অক্টোবরের দিকে দেখি যে শেয়ারটির প্রাইস ছিল 121 টাকা, তো 121 টাকার একটা শেয়ারে 40% ক্যাশ ডিভিডেন্ড, সেক্ষেত্রে যারা ক্যাশ খাবে তাদের জন্য এটি কিন্তু অনেক ভালো। বাট 600 টাকায় যে লোকটি শেয়ারটি বাই করে আছে, তার জন্য কিন্তু 40% ক্যাশ ডিভিডেন্ডটি অনেক কিন্তু কষ্টের এবং অনেক খারাপ, এবং একই সঙ্গে শেয়ারটির প্রাইসটাও ফল করা। তো যেহেতু শেয়ারটির ন্যাব ভালো রয়েছে, যদিও তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, এখন ইপিএসটা ভালো আসতে হবে এবং ভলিউম সহ সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট আসে, তাহলে আমরা একটাকে ধাপে ধাপে একটা প্রাইস দেখতে পাবো। বাট এই হাই প্রাইসে 600 টাকা বা 300 টাকা এই লেভেলে আসতে একটু সময় লাগবে। আর আমাদের বাজারে অনেক কিছুই অনেক সময় বলা ঠিক না, আবার হলেও হয়ে যেতে পারে, সেটি আপনাদের ভাগ্যের উপর ডিপেন্ড করছে। বাট আমার কাছে 152 টাকা, 150-51 টাকা এই লেভেলটা একটা জোন, এবং এটি যদি শেষ করতে পারে তাহলে 160 টাকা, এবং তারপরে 160 টাকার পরে গিয়ে আমরা একটা প্রাইস অ্যাকশন সেট করতে পারবো। এবং সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলবো যে এই যে এই লেভেলটা 190 টাকা, এই লেভেলটা আমরা শেয়ারটিকে দেখতে পাবো, অর্থাৎ 160-এর পরে 190, বাট 152 এই লেভেলটাকে শেয়ারটিকে আগে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সেটা অবশ্যই ভলিউম সহ করতে হবে।
তো এই হচ্ছে মূলত সোনালী পেপার নিয়ে আমার আলোচনা। সোনালী পেপারের আরেকটা কথা বলতে হয় যে শেয়ারটির পাবলিক হোল্ডিংটা কম, সুতরাং এক্ষেত্রে যদি কোনো গেমলিং হয়ে যায়, যদি সেক্ষেত্রে যদি গেমলিং হয় তাহলে আমরা হয়তো একটা ভালো প্রাইস অ্যাকশনটা দেখলেও দেখতে পারি, বাট অপেক্ষার কোনো বিকল্প এই মুহূর্তে সোনালী পেপারে নেই। আর শেয়ারটি এই মুহূর্তে মুভিং অ্যাভারেজ অনুযায়ী এবং হিস্টোগ্রামের বার এমএসিডি সব এই তিনটির যে কম্বিনেশন সেটাকে এখন শেয়ারটিতে সেল সিনারিওতে রয়েছে এবং শেয়ারটির আরএসআই 46.67। শেয়ারটির আরএসআই বাড়ারও অনেক জায়গা রয়েছে। তবে এখন যারা এন্ট্রি নিতে যাচ্ছেন এন্ট্রি নিতে পারেন, এখান থেকে আমার মনে হয় না খুব বেশি এন্ট্রি নিলে আপনাদের রিস্ক থাকবে। তো এই হচ্ছে মূলত সোনালী পেপার নিয়ে আমার আলোচনা। এরপরে সোনালী আঁশ নিয়ে জানতে চেয়েছেন। সোনালী পেপার, সোনালী আঁশ আমরা সোনালী আঁশটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সোনালী আঁশ 231 টাকা এই লেভেলে আমরা দেখতে পাচ্ছি। সোনালী আঁশের যদি সে 420 টাকার জায়গা থেকে আমি আপনাদেরকে ঘুরাই নিয়ে আসি, একটু লাইফ সার্কেলটা আপনাদের একটু পিছনে এই সাইডে আপনাদেরকে একটু নিয়ে আসি। এই যে 420, আমার খুব মানে লাগে যে আমি এই শেয়ারগুলো নিয়ে খুব কথা বলেছি আপনাদের সাথে। 400 সেটা কোথায়, সোনালী আঁশের যে বিষয়টা সেটা হচ্ছে যে 420 টাকা একটা আলোচনা দিয়েছিলাম, সেটাকে এর আগে ছিল সম্ভবত। আমি এটা ডাউন ট্রেন্ডের এইখান থেকে তো একবারে সেটি ডাউন ট্রেন্ডে চলে আসে। পূর্বের আলোচনা, সরি, এটা পূর্বের আমার অন্য ওই আগের চ্যানেলের আলোচনা। এখন এই সোনালী আঁশের যে বিষয়টা সেটিও মূলত এই জুট সেক্টরের যে পাটের ব্যাগ আসবে, মানে অনেকটা ওই লেভেলের আলোচনায় ছিল এই সোনালী সেক্টরের, সোনালী আঁশের ক্ষেত্রেও। সোনালী আঁশের আমরা যে ক্যাশ ডিভিডেন্ড দেখেছি এবং তার যে কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার বলি, অ্যানুয়াল কোয়ার্টার বলি, সেটি কিন্তু আমরা ভালো পাইনি এবং নেগেটিভ আসে। সেই নেগেটিভের একটি বলে মানে নেগেটিভের একটি প্রভাব কিন্তু এই তার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে পড়েছে। তবে সোনালী আঁশের একটা প্রাইস অ্যাকশন হওয়ার যে একটা সম্ভাবনা ছিল যে পাটের ব্যাগ ব্যবহার হবে, পলিথিনের ব্যবহার হবে না, এই কেন্দ্রিক একটা মানুষের খুব আগ্রহ ছিল। পরবর্তীতে যেটি দেখা গেল যে সোনালী আঁশেও প্রাইস অ্যাকশনটা হয়নি এবং সেখান থেকে একটা ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এটাও অনেক বেশি দামে অনেকের বাই করা রয়েছে এবং এটিরও যে ইয়ারলি হাই সেটি ছিল 709 টাকা। এখন যে লোটি দেখছেন সেটি 200 ইয়ারলি লো যেটি হয়েছে 222 টাকা এবং এখনকার যে মুভমেন্টটা সেটিও মানে সাইডওয়েজ মুভমেন্ট। শেয়ারটির পাবলিক হোল্ডিং কম, কিন্তু প্রাইস অ্যাকশন নাই, ভলিউমটাও নাই। এখন ভলিউম হতে হলে অবশ্যই এই শেয়ারটির আমার কাছে যেটি মনে হয়েছে 260 টাকা, এই যে এই লেভেলটাকে ক্রস করতে হবে, সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে, অর্থাৎ এই 25শে নভেম্বরের যে প্রাইস 260 টাকার উপরে শেয়ারটির প্রাইস ক্লোজ দিতে হবে এবং সেটি দিলে শেয়ারটির একটা আমরা প্রাইস অ্যাকশন দেখব এবং সেক্ষেত্রে 290 টাকা থেকে 285 টাকা এই লেভেলে। এখন শেয়ারটির প্রাইসের যে অবস্থা সেটি তার ভলিউম এবং তার ইপিএস নেগেটিভ আসছে, একই সঙ্গে তার যে ক্যাশ ডিভিডেন্ড সেটিও সে কম দিয়েছে, কারণ 700 টাকায় বাই করে 10% ক্যাশ সেটি কেউই চায় না এবং একই সঙ্গে তার যে প্রাইস অ্যাকশন সেটিও ডাউন ট্রেন্ডে। সুতরাং শেয়ারটিতে যাদের হোল্ডিং আছে 130 টাকা, 230 টাকা, 232 টাকা এই লেভেলে শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। এটি এন্ট্রি জোন আমি বলবো, এন্ট্রি জোন, এবং টার্গেট সেট আপ যেটি এই 260 টাকা এই লেভেলে আপনারা শেয়ারটি থেকে আবার এক্সিট নিতে পারবেন আর এখানে আপনারা এন্ট্রি নিতে পারবেন। বাট দীর্ঘমেয়াদে এই শেয়ারটিতে এখন এই মুহূর্তে বিনিয়োগ যারা রয়েছেন তাদেরকে বলবো যে ধৈর্য ধরতে হবে। প্রাইস অ্যাকশনটা হবে যদি শেয়ারটির ভালো ইপিএস আসে, একই সঙ্গে যদি কোনো বড় পার্টি শেয়ারটিতে ইনভলভ হয় এবং ভালো কোনো নিউজ যদি থাকে, সেক্ষেত্রে শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন দেখব। যেহেতু শেয়ারটির প্রাইস অ্যাকশন করতেও শেয়ারটির খুব বেশি অন্যান্য শেয়ারের আমরা দেখি যে ছোট ছোট শেয়ারগুলোর প্রাইস অ্যাকশন করতে সময় লাগে, বাট এই ধরনের শেয়ারের প্রাইস অ্যাকশন করতে কিন্তু বেশি সময় লাগে না। সুতরাং অপেক্ষা করতে হবে, যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। তবে স্বাভাবিক নিয়মে যেটি বলবো যে
হওয়ার কথা, ভলিউমটা গেইন করতে হবে এবং তার যে সেকেন্ড কোয়ার্টার যে ইপিএসটা আসবে সেটিও ভালো আসতে হবে। শেয়ারটি রিসেন্টলি যে ডিসেম্বর মাস আজকে শেষ দিন, এই ডিসেম্বরের 9 তারিখে শেয়ারটির রেকর্ড ডেট ছিল। তো রেকর্ড পরবর্তী সময়ের যে প্রাইস অ্যাকশনের যে একটাই, সেটি আসলে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে এত বড় শেয়ারে আসলে কতটুকু হওয়া উচিত সেটা আমার বোধগম্য না। তবে আশা করি এই জায়গা থেকেই, এই 230 টাকা এই লেভেল থেকেই শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। এরপরে আরও কিছু অনুরোধের স্টক রয়েছে আপনাদের, সেই অনুরোধের স্টকগুলো নিয়ে আমি একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনছেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে মূলত কথা বলার চেষ্টা করি। তো এরপরে যে অনুরোধের স্টকটি রয়েছে সেটি হচ্ছে কেপিপিএল। এখন আসলে কিছু করার নাই, যেহেতু আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত এসেছি। তো কেপিপিএল নিয়ে কি বলবো, এটিও জেড ক্যাটাগরির একটি শেয়ার। এখন এটার প্রাইস অ্যাকশন তো আপনারা জানেন যে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে বেশ কিছুদিন যাওয়ার পরে গতদিন একটা 70 পয়সার একটা প্রাইস অ্যাকশন করেছে। এই শেয়ারটিও এক সময় আমরা দেখেছিলাম যে খান ব্রাদার্সের মতো বিশাল একটা র্যালি করে 10-12 টাকার একটি শেয়ার 60 টাকায় এই লেভেলে চলে যায় এবং অনেকেই কি বলবো যে হাই 59 টাকা 50 পয়সা, এই হাইয়েও এন্ট্রি নিয়েছে এবং এন্ট্রি নিয়ে মানে হাইয়ে এন্ট্রি নিয়ে এখন হাই করছে। এখন আসলে কি করবে, কারণ একটি শেয়ার যখন জেড ক্যাটাগরিতে চলে যায়, যখন তার লেনদেন বন্ধ থাকে, যখন তার ক্যাশ ডিভিডেন্ডের খোঁজ থাকে না, এজিএম এর খোঁজ থাকে না, বোর্ড মিটিং এর খোঁজ থাকে না, তখন তো লোভের বশবর্তী হয়ে আমরা যেহেতু এই শেয়ারটিতে এন্ট্রি নিয়েছি, সেহেতু আমাদের ওই আবার দেখতে হবে যে আবার কারা এই লোভে পড়ে শেয়ারটির প্রাইসটা হাই করে প্রফিট টেক করতে চায় বা সাধারণকারীদের হাতে ধরাতে চায়। এখন এই মুহূর্তে এই শেয়ারটির এইভাবেই চলতে থাকবে। আমি এর আগেও বলেছিলাম যে 8 টাকা 40 পয়সা বা 8 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি আসবে এবং সেটি ক্রস করতে হবে। তারপরে আমরা 9 টাকা 60 পয়সা, 9 টাকা 60 পয়সা থেকে 10 টাকা 40 পয়সা এইভাবে আমরা শেয়ারটিকে একটা মুভমেন্ট দেখব এবং শেষ পর্যন্ত আমরা যদি 15 টাকা উপরে শেয়ারটিকে ক্লোজ দেখতে পারি, তাহলে আমরা 18 টাকা এই লেভেলে শেয়ারটিকে দেখব। আমার আলোচনা পূর্বে যারা শুনেছেন তারা নিশ্চয়ই এটি দেখেছেন। তো এখন এই মুহূর্তে শেয়ারটির আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ শেয়ারটি খুব অল্প প্রাইজে অল্প সময়ে কিছু বিচক্ষণ এবং ভালো মার্কেট বোঝে তাদেরকে একটা ভালো প্রফিট দিয়েছে, বাট আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের দিয়েছে লস। এখন আপনারা যারা বিনিয়োগে আছেন, আমি বলবো যে ধৈর্য ধরতে হবে, আর প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়ার খুব বেশি একটা সুযোগ নেই, খুব বেশি ডাউন ট্রেন্ডে যাবে না। এটিও নিশ্চয়ই আপনারাও জানেন, আমিও জানি যে 8 টাকা 80 পয়সা থেকে 8 টাকা 30 পয়সা 20 পয়সা এই লেভেলেই হয়তো সে থাকবে। আর ভলিউমটা গেইন করতে হবে। গতদিনের ভলিউম আমরা দেখেছিলাম যে ভলিউমটি শেয়ারটি করেছিল, সেখানে কিন্তু বাই ভলিউমের একটা ভালো প্রেসার ছিল। তো দেখতে হবে শেয়ারটি এই ভলিউমটা কতদিন ধরে রাখতে পারে এবং সেক্টরাইজ যদি মুভমেন্ট আসে, তাহলে আমরা একটা প্রাইস অ্যাকশন এই কেপিপিএল এর খুলনা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর দেখতে পাবো। যে আপনারা জানেন যে শেয়ারটি আমরা কিছুদিন আগেও শুনেছিলাম যে মালিকানা পরিবর্তন হয়েছে, তখন কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছিল দুদিন। আমি একটা খুব বাস্তব কথা আপনাদেরকে বলি, শেষ করব খুব সংক্ষিপ্ত। এই খান ব্রাদার্স যখন 11 টাকা ছিল, এই রিসেন্টলি, এটা রিসেন্ট আমি বলছি, 11 টাকা ছিল এটা সেপ্টেম্বরের দিকে, এবং সেপ্টেম্বরে আমি কোনো এক ভদ্রলোক আমার খুব পরিচিত হাউসের, তার কথা শুনে আমি খান ব্রাদার্সে এন্ট্রি বসিয়েছিলাম এবং আপনারা শুনে অবাক হবেন, আমি 50,000 খান ব্রাদার্স বসাইছিলাম বাই করার জন্য এবং
10 পয়সা মানে 11 টাকা, ওই আমার মনে আছে যেটা সেপ্টেম্বরের দিকে হবে। সেপ্টেম্বরে সেপ্টেম্বরের কি বলে, সেপ্টেম্বরের হয়তো 24-25 তারিখের দিকে এই টাইপের হবে। আমি 11 টাকা বসাইছিলাম, বাট ওই দিন খান ব্রাদার্স 11 টাকায় আসেনি। যদি চলে আসতো তাহলে আমার অবস্থা আজকে 7-8 টাকা 9 টাকার এই লেভেলেই থাকতো। কারণ আমি তো ধরেই নিয়েছিলাম যে যেহেতু 13-14 টাকা শেয়ারটি কারেকশন যেমন 15 টাকার থেকে শেষ করে আসছে, বা আরো পূর্বে অনেক কারেকশন করে করেই 11 টাকা এই লেভেলে আসে, অন্তত 13 টাকা এই লেভেলে আসবে, আমি এখান থেকে 2 টাকার একটা প্রফিট নিয়ে বের হয়ে যাব। বাট তারপর থেকে টানা পতন, এবং সেই পতন এই অদ্যাবধি এখন পর্যন্ত চলছে। তো এই হচ্ছে মূলত ভাগ্য। আর বুঝতে হয়, পরের কথায় কান না দিই, নিজের ব্যবসা নিজে করি, তাহলে আমরা অবশ্যই প্রফিট টেক করতে পারবো। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী দিনে আপনাদের, আগামীকালকে নতুন বছর নতুন দিন, আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু বই নিয়ে আসুক, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।